ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমাদের ফোর্থ ভিডিও এবং এই ফোর্থ ভিডিওতে আমরা আলোচনা করব একটি জিওগ্রাফির কোশ্চেন নিয়ে। এর আগে আমরা হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স এই তিনটের ওপরে কোশ্চেন কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো আগের ভিডিওগুলো, আমাদের যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্টে তোমরা দেখতে পারবে, সেখান থেকে একবার চেক করে নিলে তোমাদের কিন্তু সব ভিডিওগুলো তোমাদের সামনে শো করবে। আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো মেনলি WBCS এক্সামকে লক্ষ্য করেই আমরা বানাচ্ছি, কারণ WBCS কিন্তু ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে এই 2025-এর থেকেই। তো WBCS যখন ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, এছাড়াও তোমরা এই কোশ্চেনগুলোকে দেখলে তোমরা মিসলেনিয়াস সঙ্গে ক্লার্কশিপ বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর বলো, এই এক্সামগুলোতে কিন্তু তোমাদের যথেষ্ট সুবিধা হবে। তাছাড়া তোমরা যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো যেগুলো MCQ কোশ্চেন আসে, সেই MCQ কোশ্চেনও কিন্তু এই ডেসক্রিপটিভ পেপার থেকে ওঠে। তাই যদি এই ভিডিওগুলোকে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, তোমাদের কিন্তু প্রিপারেশনে আরও যথেষ্ট পরিমাণে উন্নতই তোমরা লক্ষ্য করতে পারবে। তো চলো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন যে রয়েছে সেটা হচ্ছে, বলেছে ডিসকাস দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান ভেজিটেশন। তো ইন্ডিয়ান ভেজিটেশনের সেলিয়েন্ট ফিচার্স নিয়ে আলোচনা করতে বলেছে। তো সবার আগে তোমাদের বুঝতে হবে যে ইন্ডিয়ান ভেজিটেশন জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। তো ইন্ডিয়ান ভেজিটেশন যে জিনিসটার উপরে ডিপেন্ড করে তৈরি হচ্ছে সেটা হচ্ছে রেনফল, এবং তার সঙ্গে রয়েছে কিন্তু এফেক্ট হচ্ছে টেম্পারেচারের। এই দুটো জিনিসের একটা মেলবন্ধন হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভেজিটেশন। তার সঙ্গে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে সয়েলের ইম্প্যাক্ট আমরা সেরকম সব জায়গায় পাবো না, কিন্তু আমরা এই রেনফল এবং টেম্পারেচার এই দুটোর উপরে ভিত্তি করে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন উদ্ভিদ জন্মায় সেগুলোকে কিন্তু আমরা ক্লাসিফিকেশন করতে পারবো। তো চলো, আমাদের এই যে ভিডিওটা শেষে আমাদের মডেল অ্যান্সারও কিছু থাকবে, যেটা তোমাদেরকে শো করব ইন ফিউচার তোমরা যখন অ্যান্সার লিখবে তোমাদের যাতে সুবিধা হয়। তো চলো আমাদের এই কোশ্চেনটা শুরু করি, যে কিভাবে আমরা এই কোশ্চেনটাকে অ্যান্সার করব। তো ফার্স্ট ইন্ট্রোডাকশান দেবে ভারতের যে জলবায়ুর যে বৈচিত্র্য রয়েছে, মৌসুমের যে প্রভাব রয়েছে, তার উপরে ভিত্তি করে ভারতের বিভিন্ন রকম উদ্ভিদ এবং তার ডাইভার্সিফিকেশন গড়ে উঠেছে, এবং সেগুলো হলো নিম্নরূপ। তো ফার্স্ট রয়েছে তোমাদের যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন। তো এখানে আমরা আলোচনা করব যে কয়েকটা জিনিস, যে ট্রপিক্যাল এভারগ্রিন কোন লোকেশানে গড়ে উঠেছে, তার ক্যারেক্টারিস্টিক্স কী, এবং এর জন্য যে ক্লাইমেটিক কন্ডিশন দরকার সেটা কী। ক্লাইমেটিক কন্ডিশন হচ্ছে যেখানে 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় এবং যেখানে কিন্তু টেম্পারেচারের একটা এফেক্ট থাকে, মানে খুব বেশি গরম সেখানে পড়ে না, সেখানে কিন্তু দেখা যায় এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। এবং ভারতে যদি লক্ষ্য করা যায় কয়েকটা অঞ্চলে দেখা যায়, এক হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অঞ্চলটায় দেখা যায়, ওয়েস্টার্ন ঘাট অঞ্চলের লেফট সাইডটায়। দ্বিতীয় হচ্ছে আমাদের দেখা যায় হচ্ছে আসাম মেঘালয় যে এরিয়াটা রয়েছে সেই অঞ্চলে দেখা যায়, এবং আন্দামান যে আইল্যান্ড রয়েছে সেই আন্দামান আইল্যান্ডেও কিন্তু দেখা যায় হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। এবং ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের কিছু বিশেষত্ব রয়েছে। এই গাছগুলো মিনিমাম তোমাদের বলো 30 থেকে 60 মিটার হাইট অর্জন করে, এবং এই গাছগুলো খুব লম্বা হয় এবং গাছগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত হয়। এবং গাছগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত হওয়ার জন্য ইকোনমিক্যালি কিন্তু ইউজ এর খুব পরিমাণেই কম, ইকোনমিক্যালি এটা হচ্ছে নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এর ইম্পর্টেন্ট কোথায় হয়, এর ইম্পর্টেন্ট হয় কিন্তু ফায়ারউড হিসাবে, মানে এই যে বিভিন্ন জিনিস জ্বালানির ক্ষেত্রে ইউজ হয় সেটা কিন্তু এই ধরনের গাছগুলোই ট্রপিক্যাল এভারগ্রিনে আমরা ইউজ করে থাকি। এবং সেই গাছগুলোর এক্সাম্পল যদি আমরা জানতে চাই যে কী কী এক্সাম্পল রয়েছে যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের, সেগুলো হচ্ছে তোমরা বলতে পারবে যে এখানে রয়েছে ইবনি ফরেস্ট, আয়রন উড এবং রোজ উড, এই ধরনের যে বৃক্ষগুলো সেগুলো কিন্তু দেখা যায় হচ্ছে আমাদের এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে। নেক্সট আমরা যদি দেখি, আমরা এবার আলোচনা করব ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট নিয়ে। তো ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট যেটা রয়েছে সেই ট্রপিক্যাল ডেসিডিয়াস, ময়েস্ট ডেসিডিয়াস নিয়ে কিন্তু এবার আলোচনা করবো। আমরা এভারগ্রিন অলরেডি কমপ্লিট করেছি। তো ময়েস্ট ডেসিডিয়াস যে ক্লাইমেটিক কন্ডিশন সেটা হচ্ছে তোমাদের বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটারের ভেতরে হতে হবে, এবং টেম্পারেচার কিন্তু আগের যে এভারগ্রিন তার থেকে কিন্তু টেম্পারেচার এখানে একটু বেশি থাকে। মেনলি হিউমিডিটি যে জিনিসটা হচ্ছে সেই হিউমিডিটি কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে বেশি থাকছে, এবং তার জন্যই কিন্তু ময়েস্ট ডেসিডিয়াস গড়ে উঠছে। এবং এখানকার যে মনসুন, এই মনসুন কিন্তু ময়েস্ট মনসুন হয়। ময়েস্ট মানে বোঝো তো, মানে একটা তোমাকে বলছে সিক্ত ব্যাপার বা জলের যে এফেক্টটা সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে যে গাছগুলো জন্মাচ্ছে তাদের কিন্তু হাইট হচ্ছে ম্যাক্সিমাম 40 মিটারের কাছে,
ঠিক আছে, এবং গাছগুলো ঘন হয় প্রচণ্ড পরিমাণে, এবং গাছগুলো বছরে একবার করে পাতা ঝরিয়ে দেয়, তাই এদেরকে কিন্তু পর্ণমোচী বৃক্ষ মানে অনেকে বলে থাকে। ঠিক আছে, বাংলাতে এটাকে কিন্তু পর্ণমোচী বৃক্ষও বলে। এবং এই গাছগুলো কি হচ্ছে, প্রচণ্ড লম্বা হচ্ছে, এবং এই গাছগুলো কিন্তু ইকোনমিক্যালি যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগেরটা কিন্তু ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ছিল না, এই গাছটা কিন্তু ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট। তাহলে এর এক্সাম্পল কি হচ্ছে, শাল, সেগুন, এই সমস্ত। এবং এর লোকেশনটা কোথায়, ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়, ঠিক আছে, বিহারে দেখা যায়, এবং আমাদের যদি বলি ইউপিতে দেখা যায়। তারপরে আর কোথায় দেখা যায়, মধ্যপ্রদেশ যে এরিয়াটা রয়েছে সেই মধ্যপ্রদেশ এরিয়াতেও কিন্তু যে গাছটা দেখা যায় সেটা হচ্ছে ময়েস ডেসিডুয়াস। ভারতের সবথেকে বেশি অঞ্চল জুড়ে যে গাছটা বৃক্ষটা বিস্তার করে রয়েছে সেটা হচ্ছে ময়েস ডেসিডুয়াস। তাহলে এখান থেকে এমসিকিউ কোশ্চেন কী আসছে, কোথায় কোন ফরেস্ট সবথেকে বেশি রয়েছে এবং ইকোনমিক্যালি যে জিনিসটা, এই দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। তো তোমরা যদি এই দুটো কোশ্চেন ইন ফিউচার পাও, অবভিয়াসলি সঠিক অ্যান্সার করবে। এবার আসছি আমরা ড্রাই ডেসিডুয়াসে। তো ড্রাই ডেসিডুয়াস বলতে গেলে আমরা কয়েকটা জিনিস উল্লেখ করব। এক হচ্ছে ড্রাই ডেসিডুয়াসে কী আছে, ড্রাই ডেসিডুয়াস কোন অঞ্চলে দেখা যায় এবং বৃষ্টিপাতের পরিমাণ কী। বৃষ্টিপাত হচ্ছে লেস দ্যান 100 সেন্টিমিটার, ঠিক আছে, এবং সেখানে আর কি কি রয়েছে, সেখানে যে মানে ড্রাই এরিয়াটা কিন্তু যথেষ্ট পরিমাণে ড্রাই হবে, এবং দ্বিতীয় হচ্ছে এখানে যদি বলি গরম কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি থাকবে। তো এরিয়াটা কি, রাজস্থানের ইস্টার্ন পার্টটা, গুজরাটের নর্দার্ন পার্টটা, ঠিক আছে, পাঞ্জাব, তারপরে হরিয়ানা, ঠিক আছে, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো, তার সঙ্গে কি রয়েছে, কর্ণাটক কেন, কর্ণাটক কারণ হচ্ছে আমরা যদি বলি ম্যাপটা আঁকি, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন সাইডটায় রয়েছে, ওয়েস্টার্ন ঘাট রয়েছে, কিন্তু আমাদের এই যে চত্বরটা রয়েছে, এই যে এই সাইডটায় রয়েছে, এখানটায় ওয়েস্টার্ন ঘাট। বৃষ্টিপাত হচ্ছে কোন দিকে, এদিক থেকে বায়ু ঢুকছে, মৌসুমী বায়ু, বৃষ্টিপাত হচ্ছে এই সাইডে, কিন্তু এই সাইডটা কিন্তু কোনো বৃষ্টির ছায়া অঞ্চলে তৈরি হচ্ছে, এবং এইখানেই কিন্তু রয়েছে কর্ণাটক, এবং এখানেই কিন্তু তৈরি হচ্ছে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট কী হচ্ছে, এদের যে মূল কিন্তু মাটির অনেক ভেতরে চলে যাচ্ছে, কারণ জল পেতে হবে, বৃষ্টিপাত তো এমনিই কম হচ্ছে, আর সেই জন্য কিন্তু এদের যাতে বাষ্পমোচন কম হয়, সেই জন্য এই যে গাছের যে মনে করো আমরা ছাল বলে থাকি বা পাতার যে আবরণ, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা বা থিকনেস হয়ে থাকে। তো এটা কিন্তু তোমাদের একটা বেসিক কনসেপ্ট, যেগুলো সায়েন্সেও অনেক সময় জিজ্ঞাসা করে, সেটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এখানে তোমরা লিখতে পারবে। ঠিক আছে, এবার তোমাদের নেক্সট আসছে কি, ডেজার্ট। তো ডেজার্ট কোন অঞ্চলে দেখা যায়, প্রথম কথা ডেজার্ট দেখা যায় এই যে রাজস্থান অঞ্চলটা, সেখানে। তো রাজস্থান অঞ্চলে ডেজার্ট তো দেখা যাচ্ছে, তার সঙ্গে আমাকে কি আর বলতে হবে, এখানে যে বৃক্ষগুলো সেগুলো কীরকম প্রকৃতির, কাঁটা বা গুল্ম প্রকৃতির, এবং কাঁটা বা গুল্ম প্রকৃতির যে বৃক্ষ সেগুলো হচ্ছে মেনলি কিন্তু ক্যাকটাস, যে উদ্ভিদটা হয়, সে ক্যাকটাস, বাবলা, ঠিক আছে, যেগুলো মানে কাঁটা জাতীয় গাছ, সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে এই ডেজার্ট অঞ্চলে। ঠিক আছে, আর লোকেশন হচ্ছে রাজস্থান, বৃষ্টিপাত হচ্ছে লেস দ্যান 50 সেন্টিমিটার। এই ইনফরমেশানগুলো জানলে তোমার এমসিকিউ যথেষ্ট পরিমাণে রেডি হয়ে যাবে, আর এই ইনফরমেশানগুলো যদি ঠিকঠাকভাবে লিখতে পারো, তাহলে কিন্তু তোমার ডেসক্রিপটিভ লেখা পুরো কমপ্লিট, আর কিছু চিন্তা করতে হবে না। তারপরে আসছে কি, ম্যানগ্রোভ কোথায় তৈরি হয়, ম্যানগ্রোভ তৈরি হচ্ছে যেখানে নদী এসে মিশছে। তা নদী এসে মিশছে কোথায়, ফার্স্ট হচ্ছে এক গঙ্গা দিলাম, ঠিক আছে, দেন আমি দিলাম কি গোদাবরী নদী মিশছে, তারপরে কি কাবেরী, এই নদী মিশছে, তারপরে আমাদের ব্রহ্মপুত্র নদী, এই যে এরিয়াটা গাঙ্গেটিক ডেল্টা, সেই অঞ্চলটা, তার ব্রহ্মপুত্র ডেল্টা, সেই অঞ্চলটা, গোদাবরী এবং কাবেরী ডেল্টা, এইখানে যে উদ্ভিদ জন্মায় সেটা হচ্ছে ম্যানগ্রোভ। তো ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কী, ম্যানগ্রোভ উদ্ভিদ যেখানে জন্মায় সেখানে জলের স্যালিনিটি কিন্তু বা লবণাক্ত অনেক বেশি থাকে, এবং এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল ঠেসমূল দেখা যায়। এটা হচ্ছে বেসিক বৈশিষ্ট্য, যেটার উপরে ভিত্তি করে তোমরা ম্যানগ্রোভ অঞ্চলকে চিহ্নিত করতে পারবে। সুন্দরবন হচ্ছে সবথেকে বড় ম্যানগ্রোভ অঞ্চল, সেটা তোমরা অলরেডি জানো। এবার এই গাছগুলোর বৈশিষ্ট্য তো বললাম, এক্সাম্পল হচ্ছে সুন্দরী, গেওয়া, গড়ান, ঠিক আছে, এগুলোর বেসিক এক্সাম্পল, যেগুলো ছোটোবেলা থেকে পড়ে আসছো সেগুলোই কিন্তু তোমরা ইউজ করবে, সেটা হয়ে যাবে। আর বিশেষ কোনো কিছু তোমাদের কিন্তু দরকার পড়বে না। এই কোশ্চেনটা হয়তো তোমাদের 15 মার্কসের কোশ্চেন আসতে পারে। যারা জিওগ্রাফি অপশনাল তাদেরও কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, যাদের
জিওগ্রাফি অপশনাল রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, আর নর্মাল এখন ডেসক্রিপটিভ হয়ে গেলেও কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসে। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে প্রিপারেশন কিন্তু ভালোভাবে নিতে হবে, যাতে এই ধরনের কোশ্চেন আসলে পুরো লিখতে পারো। এবং তুমি যদি একবার ডেসক্রিপটিভ পড়ে নাও তাহলে কিন্তু তোমার অবজেক্টিভে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এবার তোমাদেরকে আলোচনা করব আমাদের লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে দ্য হিমালয়ান রিভার সিস্টেম। ঠিক আছে, হিমালয়ান রিভার সিস্টেম নিয়ে আমরা এবার কিছু আলোচনা করব। তো হিমালয়ান রিভার সিস্টেম নিজে একটা বহুত বড় অংশ নিয়ে গড়ে উঠেছে। কিসের উপরে ভিত্তি করে হিমালয়ান রিভার সিস্টেম? সেটা হচ্ছে হাইটের উপর ভিত্তি করে এখানে যে গাছগুলো দেখা যায় সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ট্রপিক্যাল, ঠিক আছে, ট্রপিক্যাল বলতে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াসও কিন্তু এখানে দেখা যায় হাইটের উপরে। যেটা হচ্ছে সাবট্রপিক্যাল, তারপরে কি দেখা যাচ্ছে টেম্পারেট, ঠিক আছে, টেম্পারেট, তারপরে দেখা যাচ্ছে আমাদের অ্যালপাইন যে ফরেস্টটা রয়েছে অ্যালপাইন ফরেস্ট, ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে আমাদের তুন্দ্রা ফরেস্ট যেটা রয়েছে তুন্দ্রা ফরেস্ট। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি যাচ্ছি প্রথমের হাইট কি 900 মিটার যে হাইটটা রয়েছে সেই হাইটের ওপর থেকে যে সমস্ত বৃক্ষ জন্মায় সেগুলো হচ্ছে ট্রপিক্যাল। এবং ট্রপিক্যাল মেনলি এই ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস এখানে বৃষ্টিপাত ঘটছে, এবং ময়েস্ট ডেসিডুয়াস হওয়াতে শাল, বাম্বু এই ধরনের উদ্ভিদ কিন্তু দেখা যায় হচ্ছে আমাদের ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াসে বা ট্রপিক্যালে। এবং সাবট্রপিক্যালের হাইট কি? সাবট্রপিক্যালের হাইট হচ্ছে 900 মিটার থেকে আমাদের শুরু হচ্ছে, এবং এটা কিন্তু প্রায় আমাদের যাচ্ছে 1300 মিটার থেকে 1500 মিটারের কাছে কিন্তু লক্ষ্য করা যায় এর হাইট। এবং এই যে হাইটটা লক্ষ্য করা যাচ্ছে, সাবট্রপিক্যালে যে গাছগুলো দেখা যাচ্ছে সেই গাছগুলোর মধ্যে কী কী গাছ উল্লেখযোগ্য রয়েছে? সেগুলোর মধ্যে তোমাদের উল্লেখযোগ্য রয়েছে ওক, চেজনাট, এই যে গাছগুলো কিন্তু মানে সাবট্রপিক্যাল রিজিয়নে উল্লেখ রয়েছে। এই হাইটটা কিন্তু এগুলো কিন্তু গাছের মানে হাইট না, এগুলো কিন্তু ভূমি থেকে যে উচ্চতা সেটা কখনো কখনো কিন্তু এটা 1800 মিটারের কাছেও কিন্তু হয়ে যায়, 900 থেকে 1800 মিটারের মধ্যে কিন্তু এই সাবট্রপিক্যাল এরিয়া দেখা যায়। এরপরে আসছি টেম্পারেট। তো টেম্পারেট অঞ্চলে হাইট কত? 1800 থেকে, টেম্পারেট অঞ্চলের হাইট হচ্ছে 1800 থেকে 3000 মিটার। ঠিক আছে, 3000 মিটার। এই অঞ্চলে দেখা যাচ্ছে কোন বৃক্ষগুলো? টেম্পারেট বৃক্ষ। এবং টেম্পারেট বৃক্ষর মধ্যে মেনলি যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে ওক, ম্যাপেল, বিচ। তোমরা যদি মেনলি কেউ দার্জিলিং এরিয়াতে বা সিকিম এরিয়াতে যাও তাহলেই কিন্তু এই ধরনের গাছ দেখতে পাবে। এবং হাইট যত বাড়বে দেখবে তোমরা আস্তে আস্তে কিন্তু সাবট্রপিক্যাল থেকে টেম্পারেট থেকে অ্যালপাইনসের সমস্ত জায়গায় পৌঁছবে। এবং তোমরা যদি পাইন ট্রি দেখতে যাও, পাইন ট্রি দেখতে গেলে তোমাদের কিন্তু অনেক হাইটে উঠতে হবে, বা তোমাদের যদি সিলভার ফার গাছ যদি দেখতে হয় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হাইটে উঠতে হবে, না হলে কিন্তু দেখতে পাবে না। এবং সেই জন্য অ্যালপাইন ফরেস্টের উচ্চতা কত? 3500 থেকে শুরু হয়, এবং এটা নিয়ার অ্যাবাউট চলে কিন্তু 4800-র কাছে। এই এরিয়াটায় কিন্তু দেখা যাচ্ছে অ্যালপাইন ফরেস্ট, এবং যার মধ্যে অ্যালপাইন ফরেস্টের মধ্যে রয়েছে কিন্তু জুনিপার, পাইন, এই ধরনের যে গাছগুলো সেগুলো। লাস্ট আমরা যাচ্ছি তুন্দ্রা ভেজিটেশন। তো তুন্দ্রা ফরেস্ট বা তুন্দ্রা ভেজিটেশন কোথায় দেখা যায়? তার হাইট মিনিমাম শুরু হচ্ছে 4800 থেকে চলছে হচ্ছে 5110। 4800 থেকে শুরু হচ্ছে এবং চলছে 5100। এই যে রিজিয়নটা, এই রিজিয়নে কিন্তু দেখা যাচ্ছে তুন্দ্রা ফরেস্ট। এবং এই তুন্দ্রা ফরেস্টে মেনলি কিন্তু আর বড় বড় গাছ দেখা যায় না, এখানে দেখা যাচ্ছে গ্রাসল্যান্ড। ঠিক আছে, যে সমস্ত ছোট ছোট ফুলের গাছ, ঠিক আছে, এই সমস্ত যে গাছগুলো দেখবে পাহাড়ের ওপরে গেলে ভ্যালি কিছু অঞ্চল থাকে অনেক ওপরে গেলে সেই যে এরিয়াটা সেটা কিন্তু মেনলি তুন্দ্রা ফরেস্ট বা তুন্দ্রা ভেজিটেশনের মধ্যে পড়ছে। এবং সেই তুন্দ্রা ভেজিটেশন মানে যেগুলো হয় সেগুলো এই ঘাসপালা এগুলো নিয়েই কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি যে গাছটা দেখলে হাইটের ভিত্তিতে প্রথমে দেখলে কি শাল, ঠিক আছে, তারপরে তুমি যে গাছটা দেখলে শাল দেখলে, বাম্বু দেখলে, তারপরে কি দেখলে? ওক, চেস্টনাট। ঠিক আছে, আমি একটা করে নাম দিচ্ছি ওক, এগুলো হাইটের ভিত্তিতে কিন্তু তৈরি হচ্ছে। তারপরে তুমি যে গাছটা দেখলে সেটা হচ্ছে পাইন, ফার। ঠিক আছে, এই গাছটা দেখলে, তারপরে তুমি যে গাছটা দেখলে সেটা হয়ে যাচ্ছে কিন্তু গাছ আর না, এটা হচ্ছে গ্রাসল্যান্ড। ঠিক আছে, তো তোমাকে যদি বলে উচ্চতার সঙ্গে অ্যাকর্ডিংলি সাজাতে, তাহলে কি হবে? ফার্স্টে শাল, তারপরে ওক, তারপরে পাইন, তারপরে হচ্ছে কিন্তু গ্রাসল্যান্ড। এই সমস্ত যে বৃক্ষর যে হায়ারার্কি রয়েছে সেটা কিন্তু তোমরা এরভাবে সাজাতে পারবে। কোশ্চেন কিন্তু এরমভাবেও দিতে পারি।
ঠিক আছে। তো এটা হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের ইন্ডিয়ান ভেজিটেশন নিয়ে। আচ্ছা, ইন্ডিয়ান ভেজিটেশন নিয়ে যখন তোমাকে দেবে মানে তোমাকে যখন লিখতে হবে তখন তোমাকে কিন্তু ম্যাপের মানে ছবিও কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। তো ম্যাপের ছবিটা কীরকম হবে সেটা হচ্ছে, তুমি এই যে ম্যাপের ছবিটা আমি এখানে শো করছি, এই রকম একটা ছবি আঁকবে এবং ছবি এঁকে কোথায় কি সেটা এরকম জাস্ট তোমরা হাইলাইট করে দেবে। ঠিক আছে, মনে করো এই এরিয়াটাকে তুমি বললে যে সাবট্রপিক্যাল, বা এটাকে সাবট্রপিক্যাল অ্যালপাইন ফরেস্ট বলতে পারো। ঠিক আছে, তারপরে এই যে পশ্চিমবঙ্গ, এটাকে কি বললে ময়েস্ট ডেসিডুয়াস বলতে পারো। এরকমভাবে তুমি জাস্ট মার্ক করে দেবে যে কোন অঞ্চলে ময়েস্ট ডেসিডুয়াস রয়েছে, কোথায় ড্রাই ডেসিডুয়াস রয়েছে। এইটা কি, এটা হচ্ছে আমাদের রয়েছে কিন্তু ড্রাই ডেসিডুয়াসের মধ্যে পড়ছে ডেজার্ট। তাহলে আমি ফার্স্ট লিখবো ডেজার্ট, আর এই যে পার্টটা রয়েছে এই পার্টটা হচ্ছে ড্রাই ডেসিডুয়াস। যা পড়েছি সেই হিসাবে আমি কিন্তু পরপর সব লিখছি। এই গুজরাটও পড়ছে ড্রাই ডেসিডুয়াস, কর্ণাটক পড়ছে ড্রাই ডেসিডুয়াস। ঠিক আছে, মধ্যপ্রদেশ পড়ে যাচ্ছে ওই ময়েস্ট ডেসিডুয়াস। ঠিক আছে, তো কমপ্লিট হয়ে গেল। এখানে আন্দামান পড়ে যাচ্ছে আমাদের কিন্তু এভারগ্রিন ফরেস্টের মধ্যে। তাহলে প্রত্যেকটা আমরা একসঙ্গে একটা মাইন্ড ম্যাপের সাহায্যে যদি কানেক্ট করে দিই তাহলে সেটা হচ্ছে এইরকম একটা ছবি আসবে, যেটা একটা তোমরা ম্যাপে নিজেরা ড্র করবে বাড়িতে, তোমাদের সুবিধা হবে বোঝার জন্য ইন ফিউচার। আচ্ছা, এবার আমরা যাই, আমরা যে কোশ্চেনটা মডেল কোশ্চেন লিখেছি সেটা। তো ক্লাইমেটিক আমরা কী ছিল আমাদের কোশ্চেন ছিল সেলিয়েন্ট ফিচার্স নিয়ে আমাদের একটা কোশ্চেন ছিল। তো সেলিয়েন্ট ফিচার্স নিয়ে আমরা কী লিখেছি, ক্লাইমেটিক ডাইভার্সিটি অ্যান্ড ভেজিটেশন, তার উপরে একটা আমরা পয়েন্ট এখানে উল্লেখ করেছি। তারপরে দিয়েছি ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। ঠিক আছে, তারপরে দিয়েছি ট্রপিক্যাল রেন ফরেস্ট, যেগুলো তোমাদেরকে বললাম। ট্রপিক্যাল রেন ফরেস্ট বলতে এভারগ্রিনের কথা কিন্তু বলা হয়েছে, যে ওয়েস্টার্ন ঘাট, আন্দামান, ঠিক আছে, সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে। তারপরে তোমাদের রয়েছে যে ডেসিডিয়াস ফরেস্ট, তারপরে রয়েছে কিন্তু এই যে থ্রন ক্যাপিটাল বলা ভুল, থ্রন ফরেস্ট যেটা রয়েছে। তারপরে রয়েছে মাউন্টেন ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট, এগুলো সবই উল্লেখ রয়েছে। তারপরে যদি যাই, গ্রাসল্যান্ড রয়েছে, গ্রাসল্যান্ড সাভানা, আমরা যেটা একদম হাই লেভেলের গ্রাসল্যান্ডের কথা বলছিলাম, তুন্দ্রার কথা বলছিলাম, সেগুলোই। ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা আরও কিছু পয়েন্ট অ্যাড করেছি যদি কোশ্চেন আসে তোমাদের যে হিউম্যান ইম্প্যাক্ট নিয়ে। হিউম্যান ইম্প্যাক্ট এটা কোনো পয়েন্ট নয়, এটা কিন্তু নর্মাল কোশ্চেন, হিউম্যান ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। ঠিক আছে, কী কী ইম্প্যাক্ট পড়বে, কমিউনিটি কনজারভেশনের উপরে কী কী ইম্প্যাক্ট পড়বে সেটাও আমাদের কিন্তু দেওয়া আছে। এক কথা, এই ফরেস্ট থেকে যদি কোনো কোশ্চেন আসে, যাতে তোমাদের কোনো মানে ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারো, কোনো যাতে সমস্যা না অ্যারাইজ হয়, সেই জন্য কিন্তু কোশ্চেনটা লেখা। এছাড়াও আমাদের যে নোট, তার মধ্যে রয়েছে কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রাম। ঠিক আছে, যে কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, বহুতবার পরীক্ষায় এসছে, বিভিন্ন ডেসক্রিপটিভ পরীক্ষায় বহুতবার এসছে, সেগুলো কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে বা আমাদের নোটের মধ্যে অ্যাড অন করা রয়েছে, এবং যথেষ্ট ভালোভাবে বোঝানো হয় আমাদের যে লাইভ ক্লাস হয় সেখানে। ঠিক আছে, আচ্ছা, যারা বাংলায় দেখতে চাইছে যে কোশ্চেনটা বাংলায় কীরকম হবে দেখিয়ে দিচ্ছি বাংলায়। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমরা বলে দিই, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে থাকতে পারো। বিভিন্ন যে আপডেট সবার আগে কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলেই মানে জানাই। হয়তো অনেক সময় তোমাদের ইউটিউবে নোটিফিকেশান গেল না, হতেই পারে অনেক সময় ইউটিউবে সঠিক টাইমে নোটিফিকেশান যাচ্ছে না, কিন্তু ভিডিওটা সঠিক টাইমে তোমাদের কাছে পেতে গেলে, বা কোন ভিডিও আপলোড হলো কি হলো না সেগুলো জানতে গেলে তোমাদের কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকাটা তোমাদের জন্য খুবই দরকার। তাহলে তোমরা সমস্ত ভিডিওর আপডেট পেয়ে যাবে, আর তোমরা সেই ভিডিওগুলো দেখেও নিতে পারবে। আর দ্বিতীয়ত, বাংলায় যারা দেখতে চাইছো, বাংলায় কীরকমভাবে লিখতে হবে দেখো। বাংলাতে আমরা লিখেছি কোশ্চেনটা, যে ভারতীয় উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলো, সেলিয়েন্ট ফিচার্স বলতে আমাদের কিন্তু প্রধান বৈশিষ্ট্যের কথাই বলা হয়, এবং যে টপিকগুলো ইংলিশে ছিল সেটাকে কিন্তু আমরা বাংলায় লেখার চেষ্টা করেছি সুন্দরভাবে, যে কোন কোন অঞ্চলে কী কী উদ্ভিদ রয়েছে এবং তার বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, এটা হলো আজকে আমাদের সম্পূর্ণ যে কোশ্চেনটা ছিল সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান ভেজিটেশন, সেটার উপরে আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। এরপরে নেক্সট ভিডিও যেটা আসবে সেটা আমাদের ইচ্ছা আছে যে টপিকের ওপরে নিয়ে আসবো, সেটা হচ্ছে জিওগ্রাফি অপশনাল। ঠিক আছে, সেটার উপরে আমাদের একটা ভিডিও আসবে, আমরা কিভাবে ক্লাস করাই আগে সেটা তোমাদের বলে দিই। আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হয়। ঠিক আছে, যেখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 4 দিন আমাদের হবে কি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। ঠিক আছে, আর তারপরে হচ্ছে ইকোনমিক্স। এই 4টে থেকে এক একটা করে আমরা কোশ্চেন প্রত্যেক সপ্তাহে আলোচনা করব। 4টে কোশ্চেন হয়ে গেল। আমাদের ফ্রাইডে যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে জিওগ্রাফি অপশনাল। ঠিক আছে, তো
তো তোমরা যারা জিওগ্রাফি অপশনাল নিয়েছো তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো, যাতে তোমাদের পরীক্ষায় প্রিপারেশন নিতে সুবিধা হয়। শনি রবি করে আমাদের আপাতত কোনো ভিডিও আসবে না, কারণ শনি রবি করে আমাদের নিজস্ব ক্লাস থাকে, পড়াতে হয় অনলাইনে, ঠিক আছে। তো সেই জন্য আমরা শনি রবি করে আপাতত কোনো ক্লাস রাখছি না। ইন ফিউচার আমরা এই ক্লাসগুলোর পাশাপাশি ডেসক্রিপটিভের পাশাপাশি অবজেক্টিভ প্রিলিমিনারি ওরিয়েন্টেডও কিন্তু কোর্স নিয়ে আসবো, সেটাও আমরা খুব শীঘ্রই শুরু করছি। তো তোমরা জুড়ে থাকলে তোমরা দেখতে পারবে নতুন নতুন যে কোশ্চেন, এবং আমরা সেই ধরনের অবজেক্টিভ কোশ্চেনই আলোচনা করব যেগুলো তোমাদের মানে পরীক্ষা খুব খুব চান্স আছে যেগুলো আসার। নর্মাল কোশ্চেন সহজ যেগুলো একদম, সেগুলো তোমরা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে, অনেক বইতে রয়েছে প্র্যাকটিস করার জন্য। কিন্তু বেস্ট যে কোশ্চেন আছে সেই বেস্ট কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা করব, তাই সেটার প্রিপারেশন রেডি হচ্ছে, তাই একটু সময় লাগছে। আর তোমাদের একটা লক্ষ্য দিই, যদি তোমরা 100 সাবস্ক্রাইবার ফুলফিল করে দিতে পারো যত তাড়াতাড়ি, আমরা শনিবার করে একটা ফ্রি লাইভ ক্লাস দেব, ঠিক আছে। তো শনিবার করে একটা যে ফ্রি লাইভ ক্লাস দেবো, সেটা কোথায় দেবো? আমাদের গুগল মিটে। দাঁড়া একবার ক্লিন করে নিই। হ্যাঁ, আমাদের হচ্ছে কী থাকবে, আমাদের শনিবার করে একটা ফ্রি লাইভ ক্লাস, ঠিক আছে, গুগল মিটে থাকবে, ঠিক আছে। কোথায়? গুগল মিটে হবে। যাদের যা যা সমস্যা সেটা আলোচনা হবে, এবং কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা হবে। এখানে মেনলি যে টপিকটা আলোচনা হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী রকমভাবে কোশ্চেন তৈরি হবে এবং সেই কোশ্চেনগুলো কীভাবে ডিল করতে হবে। কারণ তোমরা মোটামুটি কিন্তু জিকে জিএস সবাই অলরেডি পড়ে নিয়েছো, জিকে জিএস তোমাদের কিন্তু কমপ্লিট। যে টপিকটা তোমাদের সব থেকে বেশি সমস্যা করবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ভিডিও আনতে পারি না, কারণ কি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আনতে গেলে মানে আরও আমাদের যে পেড ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা টাইম দিতে পারবো না। তো সেই জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ইমিডিয়েট আনতে পারছি না। ইন ফিউচার চেষ্টা করবো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো এখনও আপাতত আমরা চেষ্টা করছি, যদি 100 সাবস্ক্রাইবার হয়ে যায়, 100 সাবস্ক্রাইবারের টার্গেট দিলাম, 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও লাইভ ক্লাসে হবে, ঠিক আছে। এটা ইউটিউবে হবে না, এটা ডিরেক্ট হবে গুগল মিটে, যাতে তোমাদের সঙ্গে ডিরেক্ট ইন্টারাকশান তৈরি হয় এবং তোমরাও বুঝতে পারো যে আমাদের পড়ানোর কোয়ালিটিটা কীরকম আছে অনলাইন ব্যাচে, ঠিক আছে। এটা তো ইউটিউবে দেখছো, এটা তো বুঝতে পারছো কিছুটা, এবং তোমাদের ক্লিয়ারিটি আরও যাতে মানে ইনক্রিজ করে, সেটা সেই জন্যই কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আসছি, যাতে তোমাদের পরীক্ষায় যথেষ্ট পরিমাণে সুযোগ বা সুবিধা হয়। আর তোমাদের কমেন্ট যারা যারা দেখছো ভিডিওটা, তারা এর অ্যান্সারটা একটা লিখবে, এবং তোমরা যদি আমাদেরকে দিয়ে চেক করাতে চাও তাহলে বলবে, তাহলে আমরা একটা গুগল ফর্মের লিঙ্ক ক্রিয়েট করে দেবো। সেই লিঙ্কে তোমরা তোমাদের কোশ্চেন অ্যান্সারটা সেন্ড করলে কিন্তু বা আপলোড করলে কিন্তু আমাদের কাছে পৌঁছে যাবে, এবং আমরা চেক করে তোমাদেরকে জানাতে পারবো যে তোমাদের কীরকমভাবে উন্নতি হচ্ছে বা সলিউশনটা কী দরকার, ঠিক আছে। তো আজ এই অবধি আমাদের ক্লাসটা এন্ড করছি। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো স্টে টিউনড উইথ আস।